আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটা পুরোটা কিন্তু দেখবে। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই, আমি ভুলে গেছিলাম। এই ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। কি লেখা আছে? ক্লাস এপার্ট এসআর। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নিবি, তাহলে টাকা পয়সা লাগে না, ফ্রিতেই হয়ে যায়। আর পাশে যে বেল আইকনটা আছে না, সেটাকেও প্রেস করে দিস, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে। তো যাই হোক, এইটা বলতে হয় বলে বললাম, না হলে ভালো লাগলে এমনিতেই করবি, না লাগলে করবি না। এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমি ঠিক করলাম যে ইডিএমস এর উপরে করব। ইডিএমস এর উপরে কেন করব জানিস? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে স্কুলগুলোতে টেক্সটের মধ্যে যে ইংরাজিটা পড়ানো হয় সেটা ঠিক আছে, কিন্তু সিলেবাসের মধ্যে থাকলে যেটা হয় কি, সিলেবাসের অংশটা আমরা ঠিকই বুঝতে পারি, সিলেবাসের অংশটা ভালো করে পড়তেও পারি, বুঝতেও পারি, কিন্তু যে আউটসাইড দ্য সিলেবাস যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের জানা হয় না। যেমন ইডিএমস এর উপর স্পেশালি আমি কেন ফোকাস করতে বলছি, যে স্কুলের সিলেবাসের মধ্যে গ্রামারটা শিখে যাবি, কিন্তু এবং ভোকাবুলারি হয়তো ঠিকঠাক স্ট্যান্ডার্ড অবধি পৌঁছে যায়, কিন্তু ইডিএমস ফ্রেজ, এই যে সেট কিছু ফ্রেজ আছে, এগুলো ব্যবহার করলে তোদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে। এবং তাই বলছি, ইডিয়মস কিন্তু আমি যেটা করাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও বাইরেও যদি পাস, ইডিয়মস প্র্যাকটিস করবি। ল্যাঙ্গুয়েজে দেওয়ার পর না, মানে সেটা কি বলবো, মানে একেবারে সেই বিরিয়ানির মশলার মতো, দেওয়ার পরেই অন্য একটা লেভেলে চলে যায়। তো যাই হোক, আজকে আমি ইডিয়মস এর ভিডিওটা শুরু করছি, তোরা দেখ যদি ভালো লাগে। আর ভালো লাগলে কিন্তু পুরোটা দেখবি, মাঝখানে উঠে যাস না বাবা। কি দেওয়া আছে এখানে? লিভ আ চার্মড লাইফ, লিভ আ চার্মড লাইফ মানে কি? টু বি ভেরি লাকি ইন লাইফ। লিভ এ চার্ম লাইফ, এটা তোরা ব্যবহার করতে পারিস ল্যাঙ্গুয়েজে এটা ব্যবহার করলে বলতে কি হবে, যে ডেপথটা, শুধু লাকি বলার ক্ষেত্রে যেটা আসে ব্যাপারটা লাগে ল্যাঙ্গুয়েজে, এই যে লিভ আ চার্মড লাইফ যদি লিখিস বা বলিস, তাহলে কিন্তু সেন্টেন্সের যে গুরুত্বটা সেটাও বেড়ে যায় এবং ভালো লাগে শুনতে, দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। টু বি ভেরি লাকি ইন লাইফ, এটা চল একটা এক্সাম্পল আমি তোদেরকে দেখিয়ে দিই কি আছে। দেখ, এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, কি লেখা আছে? লিভ আ চার্ম লাইফ, মানে এটা যে এক্সাম্পল, সেটার এক্সাম্পলটা হচ্ছে রুমা লিভস আ চার্ম লাইফ, এভরিথিং সি ডাজ ওয়ার্কস আউট ওয়েল। রুমা একটা লাকি লাইফ লিড করে, এভরিথিং সি ডাজ ওয়ার্কস আউট ওয়েল, সে যা কিছুই করুক না কেন সবই ভালো হয়। যদি আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে কোনো কিছু এরকম হয় না, মানে চার্ম লাইফ এগেনস্টে যদি বলা যায় আনলাকি লাইফ, যাই করবো সবই গন্ডগোল হতে থাকবে। যাই হোক, somehow রুমা লিভস এ চার্মড লাইফ, এভরিথিং সি ডাজ ওয়ার্কস আউট ওয়েল, সে যাই করে সবই ঠিকঠাক হয়, সব ভালো হয়, দারুণ হয়, দুর্ধর্ষ। দেখ এক্সাম্পলটা দেখ, শি লিভস এ লাকি লাইফ যদি না বলে এটাকে আমি যদি বলি রুমা লিভস এ চার্মড লাইফ, শুনতেও ভালো লাগছে কিনা? এভরিথিং সি ডাজ ওয়ার্কস আউট ওয়েল, সে যা কিছুই করে সবই ভালো হয়, লাকি রুমা। ফ্রেশ পেয়ার অফ আইজ, কি আছে? ফ্রেশ পেয়ার অফ আইজ, নেক্সট যে ইডিয়ম, মানেটা কি? অ্যানাদার পারসন টু এক্সামিন সামথিং ক্লোজলি ইন অ্যাডিশন টু এনিওয়ান প্রিভিয়াসলি, অন্য আরেকজন ব্যক্তি যে কি ক্লোজলি কোনো কিছুকে অবজার্ভ করবে, প্রথমে যে ব্যক্তিটা দেখেছিস তাকে ছাড়াও। মানে অনেক ক্ষেত্রেই দেখবি যে ব্যাপারটা হয় কি বলতো, ধরুন পরীক্ষা, মানে কোনো একটা জিনিস তুই লিখেছিস, লেখার পরে অন্য একজনকে আমাদের দরকার পড়ে, কারণটা কি? কারণ অনেক সময় আমাদের সেটা নিজেদের চোখে পড়ে না। আমি এটা লেখার পরে আমার যে বন্ধু আছে বা আমার যে মেয়ে আছে তাকেও বলি যে বাবু এটা দেখতো সমস্ত কিছু জিনিসগুলো ঠিক আছে, বা আমার মিসেসকে আমি বলি এগুলো দেখো তো ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা। মানে অনেক ক্ষেত্রে কি হয়, কাজ করতে যাই না, স্লিপ করে যায়, এবং সেটা যে করছে কাজটা তার চোখে অনেক ক্ষেত্রেই পড়ে না। অন্য আরেকজন ব্যক্তিকে এই জন্য দরকার পড়ে, যে কি করে সেটাকে আবার চেক করে, অবজার্ভ করে। অনেক ক্ষেত্রে টাকা গোনার ক্ষেত্রে দেখবি এই বিষয়টা কিন্তু অনেক বেশি হতে থাকে। টাকা গোনার ক্ষেত্রে আমরা কি করি বলতো, নিজে একবার গুনলাম, তারপর পাশে যে আছে তাকে দিয়ে দিলাম। ওই যে প্রথমে যে ব্যক্তিটা ছিল সে, তাকে ছাড়াও কিন্তু আমাদের আরেকজনকে দরকার পড়ে। এই দেখ, এইটাই হচ্ছে ফ্রেশ পেয়ার অফ আইজ, অন্য আরেকজন ব্যক্তি, ফ্রেশ পেয়ার অফ আইজ। এখানে আইজ বলতে শুধুমাত্র
আইস গুলোকেই, চোখগুলোকেই বোঝাচ্ছে না, অ্যাকচুয়ালি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। another person to examine something closely in addition to anyone previously, আগে যে ব্যক্তি ছিল তাকে ছাড়াও তার সঙ্গে আরো একজন ব্যক্তিকে দরকার, যে কি করবে, কোনো একটা বিষয়কে ক্লোজলি অবজার্ভ করবে। নিজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চোখে পড়ে না, ওই জন্য আরেকজনকে দরকার পড়ে। চল এটার একটা এক্সাম্পল আমি তোদেরকে দেখিয়ে দিই কি আছে এটাতে। ফ্রেশ পেয়ার অফ আইজ, দেখ কি লেখা আছে, as soon as we get a fresh pair of eyes on this manuscript we will find the last of the typos। দেখ আমি যেটা বলছিলাম যে লেখার পরেই অনেক ক্ষেত্রে আমাদের গন্ডগোল হয়ে থাকে, যে আমি নিজে কোনো কিছু একটা জিনিস লিখেছি, এরপর আমি লিখেছি বলে আমি ওটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, আমার হট করে চোখে পড়ছে না, আমি জানি না এমনটা নয়, আমার চোখে পড়ছে না। এই যে চোখে পড়ে না নিজের ক্ষেত্রে, তখন আরেকজন ব্যক্তিকে আনা হয়, বা অন্য পাশে যে কেউ আছে তাকে বলা হয়, ভাই তুমি একবার দেখে নাও তো, চেক করে নাও তো। দেখ এই বিষয়টা কিন্তু এই এক্সাম্পলটাতে বলেছে, কি বলেছে, as soon as we can get a fresh pair of eyes on this manuscript we will find the last of the typos। আমরা আরেকজন ব্যক্তিকে পেলে, ফ্রেশ পেয়ার অফ আইজ বলতে আরেকজন ব্যক্তি যে নিজের চোখ দিয়ে দেখবে, আমরা আরেকজন ব্যক্তিকে পেলেই যে এই ম্যানাস্ক্রিপ্টের উপরে দেখবে, তাহলেই আমরা কি করতে পারবো, আমাদের যদি কোনো টাইপোগ্রাফিক্যাল যদি কোনো মিস্টেক হয়ে থাকে, টাইপোজ মানে হচ্ছে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক্স, এগুলো যদি হয়ে থাকে সেগুলো আমরা সন্ধান পেয়ে যাব, খুঁজে পেয়ে যাব। মানে আমরা যা যা দেখেছি অন্য আরেকজনকে কাউকে দিয়ে এটা দেখাতে হবে, হয়তো আমাদের ক্ষেত্রে চোখে পড়েনি, আমরা দেখতে পাইনি সেই সমস্ত মিস্টেক্স গুলো, যে টাইপোগ্রাফিক্যাল যে মিস্টেক গুলো হয়েছে টাইপিং করার সময়, তো অন্য ব্যক্তি এসে নিয়ে এটা পড়ে নিয়ে এই টাইপিং যে মিস্টেক গুলো আছে সেগুলো হয়তো দেখে নেবে, এবং তাহলে আমরা লাস্ট যে ইয়েগুলো, যদি শেষ কোনো কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক থাকে সেটাও ধরা পড়ে যাবে। বুঝতে পেরেছিস? যদি বুঝতে না পারিস তাহলে কমেন্ট করে জানাস, আমি আবার করে দেবো, ঠিক আছে? চল আরেকটা, নেক্সট আরেকটা দেখে নিই আমাদের কি আছে। ভয় পাওয়ার নেই কিছু বাবু, এই যে ইডিয়ামস গুলো না, ইডিয়ামস এত ইম্পর্টেন্ট জিনিস, মানে সত্যিই ভালো লাগবে, ইংরাজি ভাষাটাকে ভালো লাগার চেষ্টা করো, মানে যাতে ভালো লাগে। এইটার জন্য কি দরকার, একটু এক্সপোজার দরকার, বেশি করে পড়তে হবে। ওই যে টেক্সটের মধ্যে সিলেবাসটা আমি পড়ে নিলাম, এই বইটা দেওয়া আছে এইটা পড়ে নিলাম, আমার হয়ে গেল, সেটা কিন্তু নয়। ইংরাজিটাকে পড়বি, ভালো লাগবে, জেনুইনলি ভালো লাগবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে যেটা দেখেছি, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই আমি যেটা দেখেছি, অন্যান্যরা বলতে কি এই ল্যাঙ্গুয়েজটার উপর তারা কিন্তু ফোকাস করে না। ল্যাঙ্গুয়েজটার উপর ফোকাস করাটা দরকার আছে, কারণ আলটিমেটলি পেটের ভাতটা এটাই দেবে ল্যাঙ্গুয়েজটা। অনেকে ইংরেজি অনার্স করছে, মাস্টার ডিগ্রি করছে, তারা লিটারেচার নিয়ে পড়ছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এভরিডে লাইফে, যেটা ডেইলি লাইফে তোর সবচাইতে বেশি কাজে লাগবে, যে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এবং এই জন্যই ল্যাঙ্গুয়েজটাকে মজবুত করা আমাদের দরকার আছে, এবং এই মজবুত করার ক্ষেত্রে ইডিয়ামস, ফ্রেজ, কোলোকেশনস এগুলো খুব ম্যাটার করে। চল এই নেক্সট যে ইডিয়ামটা আছে এটা দেখে নি, কি লেখা আছে দেখতো, অ্যাট লগর হেডস উইথ সামওয়ান, কোন একজন ব্যক্তির সঙ্গে হয়েছে। বাংলা আমরা একটা হিন্দিতে একটা দেখবি টার্ম আছে, যেটা বলতে 36 কা আঁকড়া, 36 কা আঁকড়া, আমার দারুণ লাগে টার্মটা, মানে ম্যাথামেটিক্যাল ওয়ার অ্যাকচুয়ালি। ওই যে হিন্দিতে আমরা বলে থাকি 36 কা আঁকড়া, আর বাংলাতে আমরা বলে থাকি না, কারোর সঙ্গে কনফ্লিক্ট আছে, মানে মন কষাকষি বা ক্যাচকেচি, মানে খুব রেগুলার টার্মে বলে থাকি ক্যাচকেচি, মানে ঝগড়াঝাটি আছে অ্যাকচুয়ালি, ভালো অশান্তির অ্যাকচুয়ালি সম্পর্ক। সেই ক্ষেত্রে আমরা অ্যাট লগর হেডস বলে থাকি। ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, কারোর সঙ্গে বিরোধের যে অবস্থা সেটাকে আমরা বলে থাকি অ্যাট লগর হেডস। দেখ এটা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ তাহলে বুঝতে পারবি যে কি আছে এখানে। রুমি ইজ অ্যাট লগর হেডস উইথ রিতা, রুমি রিতার সাথে কলহরত অবস্থায় আছে। এই যে এত ভারী ভারী বাংলা আমি একটা জিনিস যদি বলে দিই তাহলে হয়তো বুঝতে পারবি না। আমি একটা কয়েকদিন আগেই ইয়ে দেখছিলাম, চন্দ্রিলের বাংলা ভাষা নিয়ে, সেখানে বলছে বাংলা ভাষা কি জন্য আমাদের হারিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। এই যে সমস্ত কিছুর বাংলা, ইংরাজির বাংলা বা হিন্দির বাংলাগুলো এত ডিফিকাল্ট করে দেওয়া হয় যে মানে একটা সময় পরে নিজেরই একটা বিরক্তি লেগে যায়। সেটাকে সিম্পলিফাই করা দরকার, এবং আমাদের কিন্তু বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষাগুলোকে নিতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয় হয়ে গেল। আমার এইখানে এইটা আমি কেন বলছি, যে আমি ওই যে বললাম যে কলহরত অবস্থায় আছে, ঠিক আছে বুঝতে হয়তো পেরেছিস, কিন্তু তারপরে বলছি যে যেমন আমাদের একটা হিন্দি টার্ম খুব পপুলার হয়ে গেছে না, রুমি ইজ অ্যাট লগর হেডস উইথ রিতা, রুমি রিতার সঙ্গে সেই 36 কা আঁকড়া আছে। রুমি আর
রিতার মধ্যে, অর্থাৎ বাংলাতে যেটা আমরা বলে থাকি একে অপরের সঙ্গে ঝগড়া আছে, কলহ আছে, বুঝেছে? চল নেক্সট আরেকটা দেখে নিই কি আছে এখানে। রাইড দ্য ওয়েভ, এটা দারুণ। রাইড দ্য ওয়েভ, সবাই চল টিকটক যখন এসেছিল, এক্স্যাক্টলি টিকটক যখন এসেছিল, সবাই চল সবাই টিকটক বানাবো, সবাই টিকটক করছে, নাচতেও শুরু করে গেল সবাই। এখন যখন ইউটিউবে এসছে সবাই ইউটিউব করছে, আমিও রাইডিং দ্য ওয়েভ, আমিও অ্যাকচুয়ালি ওই একই জিনিস করছি। টিকটক যখন এসেছিল সবচাইতে বেশি এটা দেখা যাচ্ছিল। এবং এই বিষয়গুলো দেখবি যখন যে ট্রেন্ডটা চলতে থাকে, রাইড দ্য ওয়েভ মানে হচ্ছে ফলো দ্য ট্রেন্ড। অ্যাকচুয়ালি যে ট্রেন্ডটা চলছে সেটাকে ফায়দাটা নাও বাবু, চলছে এখন ফায়দা নিয়ে নাও। চলো এটার আগে মানেটা ইংরাজিতে যেটা লিখে রাখা আছে সেটা আমি অ্যাকচুয়ালি পড়ে দিই, কিন্তু মানেটা আমি তোদেরকে বলে দিলাম, নিশ্চয়ই বুঝতে পারছি যে এ করছে ও করছে ও করছে, চল আমিও করিনি। কি আছে এটা? রাইড দ্য ওয়েভ, গো উইথ দ্য ফ্লো অর টেক অ্যাডভান্টেজ অফ এ ফেভারেবল সিচুয়েশন। কোন একটা ফ্লো, একটা গতি চলছে, গতিধারা চলছে, সেটার সঙ্গে মিশে যাওয়া, বা কোনো একটা ফেভারেবল সিচুয়েশন, কোনো একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সেটার ফায়দাটা নিয়ে নেওয়া, সেখানে আমরা রাইড দ্য ওয়েভটা ব্যবহার করে থাকি। রাইড দ্য ওয়েভ দেখবি সার্ফিং করার ক্ষেত্রে, সমুদ্রে যে সার্ফিং করার ক্ষেত্রে সেটা কি হয়, ঢেউটা যেদিকে যাচ্ছে সেই ঢেউটার উপরে কেউ যদি সার্ফিংটা করে তাহলে কি হবে, সেই দিকে এগিয়ে যেতে পারবে। প্লাস অন্যরকম ভাবে আগেকার দিন অ্যাকচুয়ালি মেরিটাইম অ্যাক্টিভিটিস থেকে এটা এসছে, সমুদ্রের ঢেউ যেদিকে যেত বইতো সেদিকেই মানে যদি জাহাজগুলো যায় তাহলে কি হতো, খুব দ্রুত গতিতে যেতে পারতো। অ্যাকচুয়ালি ওয়েভের এগেনস্টে যাওয়া মানে তো খুব ডিফিকাল্ট, সেটা না করে ওয়েভ যেদিকে যাচ্ছে সেই দিকেই যাওয়া। মেরিটাইম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে সমুদ্র রিলেটেড যে সমস্ত জিনিসগুলো, সেই ক্ষেত্রে বলছি। যাই হোক, এটা বুঝতে পেরেছি রাইড দ্য ওয়েভ মানে হচ্ছে কোনো একটা পজিটিভ সিচুয়েশন চলছে, সেখানে সেইটারই ফায়দা নিয়ে নেওয়া, সবাই যখন ফলো করছে ওইটা চলো আমিও করে নেবো। যেমন টিকটকের ক্ষেত্রে সবাই টিকটক করছিল, ঠিক আছে? এখন যেমন রিলস করতে, রিলসের এখন জমানা চলছে, চলো আমিও রিলস করব। যারা যারা বড় বড় ভিডিও বানাতো এখন সবাই ছোট ভিডিওই বানাচ্ছে, রিলস, ঠিক আছে, শর্টস গুলো বানাচ্ছে। চলো একটা পরের একটা ইডিয়াম দেখে নিই আমরা কি আছে এখানে। ওকে, রাইড দ্য ওয়েভ, ও এটার এক্সাম্পলটা আমি বলতে ভুলে গেছিলাম। রাইড দ্য ওয়েভ, পার্টি কেম টু পাওয়ার রাইডিং অন দ্য ওয়েভ অফ রাইজিং ন্যাশনালিজম ইন দ্য কান্ট্রি। এটা বলিস না এরপর যে আমি বিজেপিকে নিয়ে বলছি। দ্য পার্টি কেম টু পাওয়ার, পার্টিটা ক্ষমতায় এসেছিল, রাইডিং অন দ্য ওয়েভ অফ রাইজিং ন্যাশনালিজম ইন দ্য কান্ট্রি, কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে একটা যে জাতীয়তাবাদের যে ঢেউ চলছিল সেটার উপর ভরসা করে ক্ষমতায় এসেছিল, ঠিক আছে? ওই যে বললো যে একটা ফেভারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, মানে একটা জাতীয়তাবাদের প্রচন্ড ঢেউ চলছে, এবং সেই বিষয়টাকেই হাতিয়ার করে নিয়ে কোনো একটা পার্টি ক্ষমতায় এলো, এই কথাটাই এখানে বলা আছে। এখানে কি হলো দেখ, ন্যাশনালিজমের একটা ঢেউ চলছে, যেটা বলছিলাম যে ন্যাশনালিজমের একটা ঢেউ চলছে, সেটার উপর ভরসা করে সেটার অ্যাডভান্টেজটা নিয়ে কেউ একজন ক্ষমতায় এলো। এই যে রাইড দ্য ওয়েভ, ওই যে ওয়েভটাকে রাইড করা, সেটাকে সুযোগটাকে কাজে লাগানো, সেই ক্ষেত্রে আমরা রাইড দ্য ওয়েভটা ব্যবহার করে থাকি। চলো এবার নেক্সট ইডিয়ামটা দেখে নিই, এটা এক্সাম্পলটা বলে দিলাম। এগুলো প্রতিদিন যখন তোরা ল্যাঙ্গুয়েজে কোনো কিছু লিখবি বা পড়বি, পড়লে তো অনেক কিন্তু নিউজ পেপারে অনেক ইডিয়ামস গুলো এগুলো পেয়েই যাবি, কিন্তু লেখার সময় কনসাসলি এগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করবি লেখাগুলোতে। আমি জানি যে কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে ভুল হবে, যে ভুলভাল এক্সপ্রেশন, মানে যেখানে এইটা দেওয়া উচিত সেখানে তুই দিয়ে দিয়েছিস, এরকম হবে। কিন্তু ধীরে 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 বলতে কি একটা সেন্স গ্রো করে যায় যে কিভাবে আমি করব কিভাবে না। এবং প্রথমে তো ভুলগুলো হবেই, যতক্ষণ না ভুল না হবে ততক্ষণ ঠিক তো শিখতে পারবি না। তাই এইগুলো কিন্তু নিজেরা নেক্সট এরপর যখনই লিখবি, তোরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট তোরা যদি দেখছিস, তাহলে আমি বলছি যে রাইটিং এর সেকশনে এইগুলো কিন্তু ঢোকানোর চেষ্টা করবি, ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো হবে। চল নেক্সট ইডিয়ামটা দেখে নিই কি আছে। দেখ, ডোন্ট চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম। এখানে দেখ ছোট ছোট জিনিসগুলোকে আগে জানতে হবে কি আছে। ডোন্ট চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম, ধরে নে মিড স্ট্রিম মানে কি, মাঝ নদীতে ঘোড়া পরিবর্তন করে না। এবার ইডিয়ামের মানে তো এটা নয় যে লিটারাল যে মিনিংটা আছে, মানে আক্ষরিক অর্থে যে আক্ষরিক অর্থটা যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিয়ে করে মানে বের করে নিয়ে
সেটা কিন্তু নয়। এখানে একটা স্টেটমেন্টকে বা একটা পিকচারকে তুলে ধরা হয় ইডিএম এর ক্ষেত্রে, এবং সেখান থেকে অন্তর্নিহিত যে অর্থটা আছে সেটাকে আমরা ব্যবহার করে থাকি। এরপর ধরে না কি হচ্ছে, ধরে না ওই দিক থেকে কেউ ঘোড়া নিয়ে আসছে আর এই দিক থেকে কেউ যাচ্ছে ঘোড়া নিয়ে। ঘোড়ার পিছনে বিভিন্ন জিনিসপত্র চাপানো আছে, এবং সেক্ষেত্রে কি আমরা ভাবলাম যে এই ঘোড়াগুলো এইদিকে যাবে না আর ওই ঘোড়াগুলো ওইদিকে যাবে না, বরং তোমার ঘোড়াটা আমাকে না, আমার ঘোড়াটা তুমি না, এই জিনিসপত্রগুলো চেঞ্জ করবো। ঠিক আছে, আমার জিনিসগুলো আমি তোমার ঘোড়ার উপর চাপিয়ে নিচ্ছি, আর তোমার জিনিসগুলো তুমি আমার ঘোড়াটার উপর চাপিয়ে নাও, এবং তুমি আমার ঘোড়াটা নিয়ে চলে যাও, আমি তোমার ঘোড়াটা নিয়ে চলে যাবো। এরপর মাঝ নদীতে যদি এই কেস করতে থাকে কি হবে, কোনো একটা সময় নিয়ে প্রচুর জলের প্রবাহ আসবে, ওদেরকে সবাইকে ঠেলে নিয়ে চলে যাবে, মানে সমস্ত কিছু গোলঘাট হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তাহলে কি ডোন্ট চেঞ্জ হর্সেস ইন দ্য মিড স্ট্রিম, দেখ মানে কি কোনো একটা প্রসেস শুরু হয়েছে, এবার মাঝখানে এটাকে কিন্তু ওই অল্টারেশন কিছু করা উচিত নয়। এই জিনিসটাই এইখানে বলা আছে এই একটা স্টেটমেন্টের মধ্য দিয়ে। ডোন্ট মেক মেজর চেঞ্জেস ইন দ্য মিডল অফ এ প্রজেক্ট অর টাস্ক। কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা টাস্ক চলছে, সেটার মাঝখানে কোনো মেজর চেঞ্জ, কোনো একটা বিশাল বড় চেঞ্জ কিন্তু ব্যবহার করে না, চেঞ্জ নিয়ে এসো না, কোনো একটা পরিবর্তন করে না। কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা টাস্ককে মাঝখানে হঠাৎ করে দুম করে যে উঠলো ভাই তো কটক যায়, এরকম ভাবে মনে হলো আর আমি চেঞ্জ করে দিলাম, যা পারলাম চেঞ্জ করে দিলাম। প্রজেক্ট, আরে ভাই প্রজেক্ট যখন একটা করা হয়েছে এটা চিন্তা ভাবনা করে করা হয়েছে নিশ্চয়ই, এবং কোনো একটা টাস্ক ধরে করা আছে, আমি তো একটা প্ল্যান পরিকল্পনা করে করছি। এবার মাঝখানে তো আমি হুট করে চেঞ্জ করে দিতে পারি না, এবার চেঞ্জ করলে কি হয়ে যাবে, গোটা প্রজেক্টটাই ফেলিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটাকে, এই যে ব্যাপারটা যে মাঝখানে প্রজেক্টের মাঝখানে কোনো একটা টাস্কের মাঝখানে হুট করে মেজর চেঞ্জ না করতে বলা, এটাই এই ইডিএমের মধ্যে দিয়ে বলা আছে। কি বলা আছে, ডোন্ট চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম। দেখ এটার এক্সাম্পলটা দিয়ে পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কি আছে। Don't change horses in midstream. The company's leadership decided not to change horses in midstream and continue with their expansion plans despite some initial challenges. কোম্পানির যে লিডারশিপ তারা ডিসাইড করলো যে মিড স্ট্রিমে, মানে মাঝখানে, মানে প্রজেক্টটা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেখানে মাঝখানে আমরা বাবু আর কোনো কিছু কোনো রকমের কোনো চেঞ্জ করব না, এবং আমরা কি কন্টিনিউ করব আমাদের যে এক্সপ্যান্ড করার যে প্ল্যান ছিল। এক্সপ্যানশন মানে হচ্ছে কোম্পানিটা আবার বিস্তৃতি লাভ করবে, কোম্পানিটাকে ছাড়ানো হবে, বিভিন্ন ফিল্ডে হয়তো নিয়ে যাবে কোম্পানিটাকে, এবং তাদের এই যে প্ল্যান ছিল যে আমাদের কি করব, বিস্তৃতি ঘটাবো কোম্পানির, সেই প্ল্যানটাকে আমরা কিন্তু কন্টিনিউ করব। মাঝখানে স্টপ করে দিলাম, চেঞ্জ করে দিলাম, পরিকল্পনা যেমন ছিল সেসব না করে এসবের রাস্তায় কিন্তু তারা হাঁটছে না। কোম্পানির লিডারশিপ কি ঠিক করলো যে মিড স্ট্রিমে আমরা হর্স চেঞ্জ করবো না। তার মানে হচ্ছে কি, আমরা মাঝখানে প্রজেক্টের বেসিক্স যে জিনিসগুলো আছে, বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে বা প্রজেক্টের বিভিন্ন দিকগুলো যেগুলো আছে, সেগুলোকে নিয়ে আমি ছেড়খানি করব না, চেঞ্জেস করব না, এবং আমি বরং কি করব, আমি কন্টিনিউ করব আমাদের যে, আমরা কন্টিনিউ করব কোনটা, আমাদের যে এক্সপেনশন প্ল্যান ছিল সেটাকেই কন্টিনিউ করে যাব, সেটাকেই চালিয়ে যাব। ডেসপাইট সাম ইনিশিয়াল চ্যালেঞ্জেস, হয়তো প্রাথমিক স্টেজে কিছু সমস্যা আসতে পারে, কিছু চ্যালেঞ্জেস আমাদের আসতে পারে, কিন্তু আমাদের যে পরিকল্পনা ছিল সেটাকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে ডোন্ট চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম মানে বুঝতে পেরেছিস আশা করি। বুঝতে যদি না পারিস কমেন্ট সেকশনে জানাবি। কিন্তু তোরা কেউ কিন্তু কমেন্ট করছিস না, আমার কিন্তু খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আমিও নিজে বোর্ডটাতে প্রথম ভিডিও করছি, আমি বুঝতে পারছি না যে ঠিক হচ্ছে ভুল হচ্ছে, কি গন্ডগোল হচ্ছে, মানে কোন জিনিসগুলো বুঝতে পারছিস না, আমার বোঝানোর পদ্ধতিটা ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না। তাই আমি তোদেরকে বলবো অবশ্যই কিন্তু কমেন্টটা ভাই করিস। কমেন্টটা করলে আমারও ভালো লাগবে যে 2-4 জন লোক তো দেখছে। যাই হোক, চ্যানেলটা আশা করি ধীরে ধীরে বড় হবে, কারণ বোর্ডটা যখন নিয়েছি, এত টাকা দিয়ে ইনভেস্ট যখন করলাম, চ্যানেলটাকে আমি বড় করবোই, এটা দায়িত্ব নিয়ে বলছি। চ্যানেলটাকে বড় করবে, বড় চ্যানেল করো, এবং তোদের যদি সাপোর্ট থাকে তাহলে এটা পশ্চিমবঙ্গের সবচাইতে বড় ইংরাজি চ্যানেল বানাবো, আজ থেকে 5 বছর পরে হলেও। এটা আমার কথাটা, এই ভিডিওটাকে সেভ করে রাখতো, আমি যেটা বলছি। নেক্সট কি বলা হচ্ছে, স্টিল সামওয়ানস থান্ডার। স্টিল সামওয়ানস থান্ডার, দেখ এটার মানেটা কি, টু টেক ক্রেডিট or attention away from someone by doing something
দ্যাট মেক্স দেয়ার অ্যাচিভমেন্ট সিম লেস ইম্পর্টেন্ট। মানে স্টিল ওয়ান্স সামওয়ানস থান্ডার মানে হচ্ছে কারো যে থান্ডারটা, ওই যে মানে কি বলবো, কারো কোনো ধরনের কোনো একটা অ্যাট্রাকটিভ কোনো কিছু করেছে, আজকে তার দিন কোনো একটা বিশাল ভালো রেজাল্ট করেছে, ধরে নেয় অ্যাজ ফর এক্সাম্পল খুব একটা দারুণ রেজাল্ট করেছে, এবং সবাই তখন তাকে নিয়ে বাহাবা দিচ্ছে, দারুণ 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 দারুণ। সেইখানে ধরে না অ্যাজ ফর এক্সাম্পল কোনো একজন ছেলে উচ্চ মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করেছে, দারুণ 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 করছে একটা মানে, এবং ওই ব্যক্তির ওই ছেলেটাও খুব এনজয় করছে ব্যাপারটাকে, যে ভাই ভালো করেছি, রেজাল্ট করেছি, দারুণ করছি। সেইখানে কি হয়ে চলে এলো, সেখানে আর একটা ছেলে চলে এলো যে জয়েন্টে 1 র্যাঙ্ক করে দিয়েছে। এবার ভাব যে এইচএসে যে র্যাঙ্ক করেছে, ভালো রেজাল্ট করেছে, সে খুব একটা খ্যাতি লাভ করেছিল এবং সেটাকে এনজয় করছিল সেই মোমেন্টটাকে, এবং ওর যে থান্ডারটা, তার যে মানে কি বলবো, ওই যে জনগণের যে অ্যাটেনশনটা সে পাচ্ছিল, সেটাকে কে ডিস্ট্রয় করে দিলে, অন্য আরেকজন ব্যক্তি। সে কি করলো, তার কোনো একটা কাজের মধ্যে দিয়ে বা তার প্রেজেন্সের মধ্যে দিয়ে সে কি করলো, ওই যে প্রথমের যে ব্যক্তি ছিল তার যে ওই যে অ্যাটেনশনটা হচ্ছিল সেটাকে সে কেড়ে নিল। মানে ও তো ধরে নে জয়েন্টে র্যাঙ্ক 1 করে দিয়েছে, আগের জন যে মানে এইচএস এর যে এইচএস এক্সামে যে ভালো করেছিল তার থেকে বেটার হয়ে গেল কোনটা, জয়েন্টে র্যাঙ্ক 1 করে দিয়েছে সেই ক্ষেত্রে। তো দেখ এই জিনিসটা ওইটাকেই বলা হচ্ছে টেক ক্রেডিট অর অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম সামওয়ান, কোনো একজন ব্যক্তির কাছ থেকে ক্রেডিটটা বা অ্যাটেনশনটা নিয়ে নেওয়া বাই ডুইং সামথিং, কোনো কিছু এমন একটা কোনো কিছু করে দ্যাট মেক্স দেয়ার অ্যাচিভমেন্ট সিম লেস ইম্পর্টেন্ট, যেটার ফলে তাদের যে অ্যাচিভমেন্ট, ওই প্রথম যে ব্যক্তি তাদের অ্যাচিভমেন্টটাকে কম, ছোট মনে হয়, খাটো মনে হয়। দেখ এটার এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি যে কি বলতে চেয়েছি। এই সাইডটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে না, একবার এই সাইডে যাই। During the presentation, she made a last-minute comment to steal his thunder and draw attention to herself. এরপর ধরে নেয় কোনো একটা প্রেজেন্টেশন চলছে, এখানে যে আমি এক্সাম্পলটা আমি লিখে রেখেছি আগে থেকে, সেটা হচ্ছে কি কোনো একটা প্রেজেন্টেশন চলছে, এবং প্রেজেন্টেশনে অনেকজন ব্যক্তি থাকে, তো অনেকজন নিজের নিজের মতামতটা ওপিনিয়ন গুলো শেয়ার করে সেখানে, এবং সেখানে হয়তো বোঝানোর চেষ্টা করে বোর্ড মেম্বার যারা আছে তাদেরকে। কোনো একজন ব্যক্তি খুব দারুণ কোনো কিছু কোনো একটা জিনিস প্রেজেন্টেশন দেখিয়েছিল, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি হিজ বলে, যেটা মানে হি থেকে হিজ এসছে, কোনো এরকম কোনো একজন ব্যক্তি খুব একটা দারুণ প্রেজেন্টেশন দেখিয়েছিল এবং সবাই তাকে বাহাবা বাহাবা দিচ্ছিল। এরপরে ঠিক সেই রকম মুহূর্তেই কোনো একজন মহিলা, বুঝলেন, তার মানে এই যে কি বলবো, তার এই যে এনজয়মেন্টটা সে করছিল, যে এনজয়মেন্টটা তার যে হচ্ছিল, সেই যে মুহূর্তটাকে যে এনজয় করছিল সেটাকে সব মাটি করে দিল। কিভাবে? ডিউরিং দ্য প্রেজেন্টেশন সি মেড আ লাস্ট মিনিট কমেন্ট, শেষ মুহূর্তে একটা কমেন্ট এমন করে দিল, সেই কমেন্টের ফলে কি করলো, টু স্টিল হিজ থান্ডার অ্যান্ড ড্র অ্যাটেনশন টু হারসেলফ। সে কি করলো, এমন একটা কমেন্ট করলো যে কি হলো, ওই যে প্রথমে যে ব্যক্তি যে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছিল, সমস্ত কিছুগুলো সে নিজের দিকে টেনে নিল। এই মহিলাটি, শি নামক মহিলাটি তার নিজের দিকে টেনে নিল তার কমেন্টের মধ্যে দিয়ে, এবং গোটা অ্যাটেনশনটা, সবার যে মনোযোগটা ওই মহিলাটির প্রতি চলে গেল, এবং এই ব্যক্তি হা হয়ে পড়ে থাকলো যে এদের কি হলো, আমি এত কিছু করলাম, সবই করলাম, আর এই মহিলা এসে নিয়ে সব ক্রেডিটটাকে নিয়ে চলে গেল। এই যে ক্রেডিটটা নিয়ে চলে যাওয়া, এইটার ক্ষেত্রে এইটা আমরা ব্যবহার করে থাকি। চলো এরপর নেক্সট যে ইডিয়ামটা আছে সেটাকে একবার দেখে নিই। টার্ন দ্য টাইড, টার্ন দ্য টাইড, ঢেউকে ঘুরিয়ে দেওয়া। টু চেঞ্জ দ্য কোর্স অফ ইভেন্টস ইন ওয়ানস ফেভার, কারো এতটা ক্ষমতা যে কি করছে, ওই যে ঢেউটা, কোনো কিছু ঢেউ, সেটাকে নিজের ফেভারে ঘুরিয়ে নেওয়া, নিজের ক্ষমতার মধ্যে দিয়ে, কোনো কাজের মধ্যে দিয়ে, মানে হয়তো একটা প্রতিকূল পরিস্থিতি আছে সেটাকেও নিজের অনুকূল পরিস্থিতিতে পরিণত করে দেওয়া। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, টার্ন দ্য টাইড টু চেঞ্জ দ্য কোর্স অফ ইভেন্টস ইন ওয়ানস ফেভার। কোনো একটা কোর্স অফ ইভেন্টস আছে, হয়তো চলছে, মানে কোনো একটা ঘটনাক্রম আছে বা চলছে, সেটাকে
নিজের অনুকূলে ঘুরিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি টার্ন দ্য টাইড। ঠিক আছে, চলো এটার এক্সাম্পলটা দেখি, তাহলে বোঝা যাবে। দেখ এক্সাম্পল কি দেওয়া আছে, দ্য নিউ লিডারশিপ brought fresh ideas and strategies to turn the tide of the struggling company. নিউ লিডারশিপ মানে কোনো একটা কোম্পানি ছিল যেখানে লিডারশিপ যারা আছে সেই লিডারশিপটাকে প্রথমে চেঞ্জ করা হয়েছে, সেখানে নিউ লিডারশিপ এসছে, মানে বোর্ডের যে মেম্বার যারা ম্যানেজিং ডিরেক্টর থেকে ধরে নে উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারীগুলো আছে, ধরে নে বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর, ধরে নে চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে এমডি সিইও, তাদেরকে সবাইকে চেঞ্জ করে নিউ লিডারশিপ প্রথমে নিয়ে আসা হলো। এবং তারা আসতেই কি করলো, যে ব্রড ফ্রেশ আইডিয়াস অ্যান্ড স্ট্র্যাটেজিস, নতুন নতুন ভাবনা চিন্তা ভাবনা নিয়ে এলো, নতুন 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 স্ট্র্যাটেজি নিয়ে এলো, কাজ করার পদ্ধতি নিয়ে এলো। এবং সেই পদ্ধতিটা কি জন্য নিয়ে এসেছিল, টু টার্ন দ্য টাইড অফ দ্য স্ট্রাগলিং কোম্পানি। ওই যে কোম্পানিটা যেটা স্ট্রাগল করছিল কোনো রকম ভাবে, মানে কি বলে টলমল করছিল, বেচারি কোম্পানি দাঁড়াতেই পারছে না, ঠিক আছে, এবং প্রচন্ড স্ট্রাগল করছিল, সেই জায়গা থেকে মালিক পক্ষ কি করলো, নতুন লিডারশিপ অর্থাৎ বোর্ডের যারা উচ্চপদস্থ কর্মচারী আছে তাদেরকে সরিয়ে নিয়ে নতুন লিডারশিপকে নিয়ে এলো, অর্থাৎ নতুন ম্যানেজিং ডিরেক্টর, নতুন সিইও নিয়ে এলো। এবং তারা কি করেছে, তারা নতুন নতুন ফ্রেশ কিছু আইডিয়া, কিছু স্ট্র্যাটেজি নিয়ে এসছে, যাতে ওই যে স্ট্রাগলিং যে কোম্পানি তার যে টাইডটা টার্ন হয়ে যায়, অর্থাৎ তার যে প্রতিকূল পরিস্থিতি সেটা যেন তার অনুকূল পরিস্থিতিতে পরিণত করে দিতে পারে। মানে একটা স্ট্রাগলিং কোম্পানি যেন এরপর প্রফিটে আসতে শুরু করে, হয়তো কোম্পানিটা লসে যাচ্ছিল, সেটাকে এরপর প্রফিটে আনার জন্য সে এই যে প্রতিকূল পরিস্থিতিটাকে সেটাকে পরিবর্তন করার জন্য কি করা হয়েছিল, নতুন লিডারশিপকে আনা হয়েছিল। এবং এই যে প্রতিকূল পরিস্থিতি থেকে অনুকূল পরিস্থিতিতে নিয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলছি, টার্ন দ্য টাইড। ঠিক আছে, বুঝতে পেরেছি? দেখ এরপর কি আছে, টেক দ্য উইন্ড আউট অফ সামওয়ান সেলস, টেক দ্য উইন্ড আউট অফ সামওয়ান সেলস টু আন্ডারমাইন সামওয়ানস কনফিডেন্স অর প্ল্যানস। ওই যে আমরা বাংলাতে বলে থাকি না, যে হাওয়া বের করে দেওয়া, হাওয়া কেড়ে নেওয়া, এইটাও অ্যাকচুয়ালি মেরিটাইম অ্যাক্টিভিটিস থেকেই এসছে। মেরিটাইম মানে সামুদ্রিক যে সমস্ত ক্রিয়াকলাপ গুলো হতো, জাহাজ নিয়ে যাওয়া, বোট নিয়ে যাওয়া, সেই জায়গা থেকে, সেই ফিল্ড থেকে এই ইয়েটা মানে ইডিয়ামটা এসছে। অ্যাকচুয়ালি সেখানে কি হতো বলতো, জাহাজ আগেকার দিনে যখন চলতো সেটা তো আর এইরকম ভাবে এখনকার মতো ভাবে চলতো না, সেটা বেশিরভাগটাই এই পালতোলা নৌকা বা পালতোলা জাহাজ ছিল ধরুন। এবং সেক্ষেত্রে কি মানে কোনটা বেশি হেল্প করতো, সব থেকে বেশি ম্যাটার করতো উইন্ডটা। বাতাস, যত বাতাস ধরতে পারবে একটা জাহাজ তত গতিতে যেতে থাকবে। তার সেলস গুলো, তার যে পালগুলোতে যত বেশি হাওয়া থাকবে সে তত দ্রুত গতিতে যেতে থাকবে। এরপর যদি হাওয়াটা যদি তার কাছ থেকে বের করে নেওয়া হয়, মানে অর্থাৎ ওই যে সেলস গুলোতে তার পালগুলো, মানে হ্যাঁ পালগুলোতে যদি হাওয়া না থাকে তাহলে কি হবে, জাহাজটা ওই সমুদ্রের মাঝে কোনো একটা জায়গায় ধীরে ধীরে থেমে যাবে, আটকে থাকবে, সে তার অগ্রগতি কোনো কিছুই হবে না, মানে তার এগোনোর যে জায়গাটা সেটাই আর থাকছে না। ঠিক আছে, তো এটা দেখ, এটা লিটারাল মিনিংটা বললাম, কিন্তু লিটারাল মিনিং ইডিয়ামস এর ক্ষেত্রে চলে না, সেটা কি ফিগারেটিভ মিনিংটা ব্যবহার করা হয়। এখানে যেমন কি আছে, টু আন্ডারমাইন সামওয়ানস কনফিডেন্স অর প্ল্যানস, কোনো একজন ব্যক্তির কনফিডেন্স বা প্ল্যানস যেগুলো আছে সেগুলোকে খাটো করে দেওয়া বা কমিয়ে দেওয়া। ঠিক আছে, মানে আমরা সে দেখবি চলতি বাংলাতে আমরা বলি লোকটাকে ফিউজ করে দিল, বলি না ফিউজ করে দিল, বা হাওয়া বের করে দিল ওর। দেখ এটার এক্সাম্পলটা বলে দিচ্ছি, দেখ তাহলে বুঝতে পারবি। His confident presentation was going well until a tough question from the audience took the wind out of his sail. তার যে ওই যে কনফিডেন্ট যে প্রেজেন্টেশন, হয়তো পাবলিকের কাছে সে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছে, এবং তার ওই প্রেজেন্টেশনটা, ওই কম্পিউটারের প্রেজেন্টেশন দেওয়া হয় না সেরকম, প্রেজেন্টেশনটা খুবই সুন্দরভাবে চলছিল, খুবই সুন্দরভাবে চলছে, ঠিক আছে, ভালো কথা ভাই, ওয়েল অ্যান্ড গুড, আনটিল until a tough question from the audience took the wind out of his sail. তার যে কনফিডেন্সটা, তার যে কনফিডেন্ট প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে চলছিল, এবং ওইরকম চলতে চলতে অনেকক্ষণ চললো, কি কতক্ষণ অবধি, যতক্ষণ না অবধি একটা টাফ কোয়েশ্চেন দর্শকদের কাছ থেকে উঠে এলো। মানে ভালোই চলছিল, কিন্তু একটা সময় কি হলো, দর্শকদের কাছ থেকে একটা কঠিন প্রশ্ন উঠে এলো, যেটা তার কি করেছিল, টুক দ্য উইন্ড আউট অফ হিজ সেলস,
তার কনফিডেন্সকে শেষ করে দিয়েছিল, মানে তার হাওয়া বের করে দিয়েছিল। ওই যে বলি না, তাকে ফিউজ করে দিল, তার হাওয়া বের করে দিল। ওই বিষয়টাই হচ্ছে টেক উইন্ড আউট অফ সামওয়ান সেল। দেখ, আর কিছু নেই আজকের এই ভিডিওতে, এতটাই। তোদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এই চ্যানেলটাকে দেখে না, ক্লাস অ্যাপার্ট এসআর। এসআর মানে এই হচ্ছে, আমি হচ্ছি রাজা এই চ্যানেলটা, ঠিক আছে? আমার যদিও প্রজা নেই, আমি নিজেই রাজা নিজেই প্রজা। তো ক্লাস অ্যাপার্ট এসআর, ইংলিশ বেঙ্গলি লার্নিং প্ল্যাটফর্ম, এটা এই চ্যানেলটাকে তোরা কিন্তু সাবস্ক্রাইব করিস। আর আশেপাশে যদি বন্ধু বান্ধব আছে তাদেরকে এটাকে শেয়ার করে দিস। তোরা কমেন্টটা কিন্তু করবি বাবা, অবশ্যই। যেখানে যা ফল্ট হচ্ছে না, যেখানে ত্রুটি হচ্ছে, সেগুলো বল, আমি নিজে আরো ভালোভাবে করার চেষ্টা করবো। আর তোরা যদি কিছুই না বলিস তাহলে আমি কি করে বুঝবো যে কি হচ্ছে না হচ্ছে, কেমন লাগছে না আছে। এই চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব করে নিস। আমার ফেসবুকে একটা পেজ আছে, ঠিক আছে? সেটাকেও তোরা যদি পারিস তো এরকম করে হালকা টাচ করে দিস, মানে তাহলে ফেসবুকের পেজটা ফলো হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, ভালো থাকিস। গুড নাইট, টাটা।